নমস্কার বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা, স্বাগত আমার শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল প্রান্তিক এডুকেয়ারে। আজকের আলোচনার বিষয় অন্নদাশঙ্কর রায়ের প্রবন্ধ যে দেশে বহুধর্ম বহুভাষা, প্রবন্ধের সামগ্রিক মূল্যায়ন। যারা প্রথমে এই চ্যানেলে ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল বাটন প্রেস করে সঙ্গে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো, চ্যানেলের শিক্ষা সংক্রান্ত আলোচনা ভালো লাগলে লাইক ও শেয়ার করো এবং চ্যানেলের সঙ্গে থেকো। আধুনিক বাংলা সাহিত্যে প্রবন্ধের ধারায় অন্নদাশঙ্কর রায় বিশেষ উল্লেখযোগ্য একজন প্রাবন্ধিক। তার প্রবন্ধের বিশেষ দুটি দিক হল সত্যনিষ্ঠা ও মানবপ্রেম। অন্নদাশঙ্কর রায় নিজের প্রবন্ধ সম্পর্কে বলেছেন, প্রবন্ধ লেখার আর্ট আমি সবুজপত্র সম্পাদক প্রমথ চৌধুরী মহাশয়ের কাছে শিখি। পরবর্তী বয়সে যখন ইংরেজি সাহিত্যের সঙ্গে পরিচিতি হই, তখন চার্লস ল্যাম্ব, রবার্ট লুইস স্টিভেনসন, ভার্জিনিয়া উলফ প্রভৃতির প্রবন্ধের আর্ট আমাকে মুগ্ধ করে। অন্নদাশঙ্কর রায়ের প্রবন্ধগুলির মধ্যে রয়েছে তারুণ্য, পথে প্রবাসে, দেশকাল পাত্র, নতুন করে বাঁচা, আধুনিকতা, সাহিত্যে সংকট, কাঁদো প্রিয় দেশ, শিক্ষার সংকট ইত্যাদি। তার বিখ্যাত প্রবন্ধগুলির মধ্যে রয়েছে বাংলা রেনেসাঁস, খোলা মন খোলা দরজা, চক্রবাল, শিক্ষার ভবিষ্যৎ, সংস্কৃতির বিবর্তন এবং অবশ্যই আমাদের আলোচ্য যে দেশে বহুধর্ম বহুভাষা প্রবন্ধটি। যে দেশে বহুধর্ম বহুভাষা প্রবন্ধটি 1962 খ্রিস্টাব্দে রচিত হয়। অন্নদাশঙ্কর প্রশাসনিক কাজে ব্যাপৃত থেকে ভারতবর্ষের অবস্থা অনুধাবন করেছিলেন সঠিকভাবেই। ভারতবর্ষের নানান রাজনৈতিক, সাংস্কৃতিক, ভাষা, ধর্ম, রাষ্ট্রনৈতিক তার চিন্তা ও চেতনাকে স্পর্শ করেছিল। পরাধীন ভারতবর্ষে জন্মে তিনি দেখেছিলেন দেশবিভাগ সহ স্বাধীনতা, উপলব্ধি করেছিলেন ধর্ম ও ভাষা নিয়ে ভারতবর্ষের সার্বভৌম কাঠামো কী পরিণতিতে পৌঁছাতে পারে। স্বাধীন ভারতবর্ষে বিভিন্ন সময়ে ভাষা সমস্যা নিয়ে ভারত সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেইগুলি এই সূত্রে আলোচনা করা যেতে পারে। 1953 খ্রিস্টাব্দের মে মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের জন্য একটি সরকারি কমিশন গঠনের প্রস্তাব গ্রহণ করে। সেই কমিশন তার খসড়া প্রস্তাব পেশ করার পর 1956 সালে লোকসভায় তা অনুমোদিত হয়। উক্ত কমিশনের খসড়ায় প্রশাসনিক ও আঞ্চলিক বিভাগ একসঙ্গে করার কথা বলা হয়, কিন্তু এই সংস্কার ভারতের জাতি ও ভাষা সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। তাই বোম্বাই, আসাম, পাঞ্জাবে এ নিয়ে অসন্তোষ দানা বাঁধে। 1949 খ্রিস্টাব্দে সংবিধান সভা দেবনাগরী হরফে লেখা হিন্দিকে ভারতের সরকারি ভাষার এবং ইংরেজিকে আগামী 15 বছর পর্যন্ত দ্বিতীয় ভাষার স্বীকৃতি দিয়েছিল ঠিকই, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সরকারি কাজকর্মে ভাষা ব্যবহার নিয়ে বিভিন্ন অঞ্চলে অসন্তোষ দানা বাঁধে। এই জন্য 1955 খ্রিস্টাব্দে বি.জি. খেরের নেতৃত্বে সরকারি ভাষা কমিশন গঠিত হয়। কমিশন সংবিধানে বিধিবদ্ধ ভাষা সংক্রান্ত নীতি সমর্থন করার সঙ্গে সঙ্গে ইংরেজিকে দেশের আপামর জনগণের শিক্ষা মাধ্যমরূপে সম্পূর্ণ অনুপযুক্ত ঘোষণা করে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচির সাফল্যের জন্য স্থানীয় ভাষা ব্যবহারের উপরই গুরুত্ব দেয়। বেশিরভাগ জনগণের মুখের ভাষা হিন্দি হওয়ায় সরকারি কাজকর্মে ভাষারূপে হিন্দির সম্ভাবনাও কমিশন স্বীকার করে। 1962 খ্রিস্টাব্দে পার্লামেন্টের এক অধিবেশনে সরকার অনির্দিষ্টকালের জন্য ইংরেজির স্থলে হিন্দি ব্যবহারের ব্যাপারে স্থগিত ঘোষণা করে। এই প্রেক্ষিতেই প্রাবন্ধিক যে দেশে বহুধর্ম বহুভাষা প্রবন্ধটি অবতারণা করে দেশকাল চেতনার
পরিচয় রেখেছেন। প্রাবন্ধিক প্রবন্ধের শুরুতেই প্রশ্ন রেখেছেন, যে দেশে বহু ধর্ম সে দেশের মূলনীতি কী হওয়া উচিত। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রাবন্ধিক পাকিস্তান ও বর্মার সঙ্গে ভারতের তুলনামূলক আলোচনা করেছেন। প্রাবন্ধিকের প্রবন্ধের সূত্র ধরেই বলা যায়, পাকিস্তানের অধিকাংশের ইচ্ছা অনুসারে ঠিক হয়ে গিয়েছিল পাকিস্তান ইসলামী রাষ্ট্র। সেই যুক্তির নিরিখে ভারত হতে পারত হিন্দু রাষ্ট্র, কিন্তু ভারত তা করেনি। সেক্ষেত্রে ভারতের যুক্তি হয়েছিল, ভারতে সব ধর্মই সমান, সব ধর্মই সত্য। যদি তাই হয় তাহলে সংখ্যাধিক্যের জোরে একটি ধর্মকে রাষ্ট্রধর্মে পরিণত করলে সংখ্যালঘুরা অবহেলিত হবে। তাই সব ধর্মের প্রতি সমদর্শিতার বিচারে ভারত হল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। প্রাবন্ধিক লিখেছেন, সংখ্যাগুরু সংখ্যালঘু নির্বিশেষে সর্বোদয়ের বিচারে সকলের প্রতি সমদর্শিতার খাতিরে ভারতকে হতে হবে সেকুলার স্টেট, যে রাষ্ট্র ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ। এই একই নীতি, নিরপেক্ষতার নীতি বর্মাও গ্রহণ করেছিল, কিন্তু উনু ও তার দল সাধারণ নির্বাচনে জয়লাভ করে আইন পাশ করিয়ে নিলেন যে বর্মা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না থেকে তারা হবে বৌদ্ধ রাষ্ট্র। এই সিদ্ধান্তের পেছনে সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকলেও তার ফল হল অহিতকরণ এবং সানকারেন প্রভৃতি পার্বত্য জাতির তরফ থেকে স্বাতন্ত্র্যের দাবি জোরদার হলো। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সব ক্ষেত্রেই সমানাধিকারের প্রশ্ন আগে বিবেচিত হয়, কিন্তু পাকিস্তান বা বর্মা তা না করে সংখ্যাগরিষ্ঠের দিকে তাকিয়ে সংখ্যালঘিষ্ঠদের বঞ্চিত করেছে এবং যার ফলে তৈরি হয়েছে এক গভীর সংকট, সৃষ্টি হয়েছে একনায়কতন্ত্রের। প্রাবন্ধিক তাই মনে করেন, সেকুলার স্টেট যতই দৃঢ় হবে গণতন্ত্রও ততই দৃঢ় হবে। অনেকেই এটা হৃদয়ঙ্গম করেছেন, কিন্তু সকলে এখনও করেননি। প্রাবন্ধিক মনে করেছেন, ভারতবর্ষ শেষ পর্যন্ত যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে তারও অবস্থা হবে পাকিস্তান বা বর্মারই মতো। এরপর প্রবন্ধের মূল আলোচ্য বিষয় ভাষা সংক্রান্ত দিকটিকে আলোচনা করা হয়েছে। যে দেশে বহু ভাষা সে দেশের মূলনীতি কী হওয়া উচিত, এই প্রসঙ্গের অবতারণা করেছেন। বিষয়টি বিতর্কিত হলেও নিরপেক্ষ দৃষ্টিতে তিনি আলোচনা করেছেন। ভাষা সমস্যা নিয়ে ভারত, বেলজিয়াম ও সুইজারল্যান্ডের তুলনামূলক আলোচনা করেছেন। এই প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন যে গণপরিষদে ভাষা সমস্যা নিয়ে তুমুল বিতর্ক ওঠে। এই নিষ্পত্তি ভোটের জোরে বা গায়ের জোরে নয়। শেষ পর্যন্ত গণপরিষদ আপোষমূলক পন্থা অনুসরণ করে। সংবিধান কার্যকর হওয়ার 15 বছর পর্যন্ত হিন্দি থাকবে একমাত্র সরকারি ভাষা এবং যেসব কাজে ইংরেজি ব্যবহৃত হতো তা 15 বছর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে বিদ্যালয় স্তরে শিক্ষার মাধ্যম হবে 14টি আঞ্চলিক ভাষা এবং রাজ্যের কাজকর্ম হিন্দি ও আঞ্চলিক ভাষাতে হতে পারবে। 1830 সালে বেলজিয়ামের যখন প্রতিষ্ঠা হয় তখন তার ভাষা ছিল ফরাসি, কিন্তু 10 বছর যেতে না যেতেই ফ্লেমিশদের দিক থেকে প্রতিবাদ ওঠে যে তারাও তো বেলজিয়াম, তাই তাদের ভাষা ফ্লেমিশকে ফরাসির সঙ্গে সমান মর্যাদা দিতে হবে। 1898 সালে দীর্ঘ আন্দোলনের পর ফরাসি ও ফ্লেমিশ উভয় ভাষাই বেলজিয়ামের রাষ্ট্রভাষা আইনত স্বীকৃত হয় এবং যার ফলে সরকারি কাজকর্মে দুটি ভাষাই স্বীকৃতি পায়। বেলজিয়ামের মতো সুইজারল্যান্ডেও
1874 খ্রিস্টাব্দে শাসনতন্ত্রে মেনে নেওয়া হয় যে তাদের জাতীয় ভাষা হবে জার্মান, ফরাসি ও ইটালিয়ান। অবশ্য এই তিনটি ভাষা সরকারি কাজকর্মে ব্যবহৃত হলেও নিচের দিকে কাজকর্ম জেলা অনুসারে ভিন্ন ভিন্ন ভাষায় চলে। সুইসরা যেহেতু একাধিক ভাষা শিখতে অভ্যস্ত, তাই তাদের দেশে ভিন্ন ভিন্ন ভাষার প্রচলন রয়েছে। প্রাবন্ধিক অন্নদাশঙ্কর বেলজিয়াম, সুইজারল্যান্ডের ভাষা আলোচনার পর ইউরোপের রাষ্ট্রধর্ম ও ভাষা নিয়ে আলোচনা করেছেন। ইউরোপেও এই ধারণা প্রচলিত ছিল যে একটি দেশের একটাই হবে রাষ্ট্রধর্ম, কিন্তু তার ফলে রক্তপাত হয়েছে, সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে। তাই ইউরোপে বর্তমানে সেই ধারা বদলেছে, কিন্তু রাষ্ট্রধর্ম এক না হলেও একটা দেশের একটাই রাষ্ট্রভাষা হবে এই মতবাদ আজকাল ইউরোপে সবাই স্বীকার করেন। অন্নদাশঙ্কর রায় বেলজিয়াম, সুইজারল্যান্ড ও ইউরোপের ভাষা সম্পর্কিত ধারণার কথা মনে রেখে ভারতের ভাষা সমস্যার মূল কেন্দ্রটিতে পৌঁছাবার পথ খুঁজেছেন। একথা ঠিকই যে বেলজিয়াম ও সুইজারল্যান্ডের চেয়ে বহুগুণ বৃহৎ যে দেশ, যার ভাষা সংখ্যা অন্তত 14 বা 15টি, সেই ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন একটিমাত্র বিদেশি ভাষা ইংরেজির দ্বারা ভারতবর্ষের সমূহ কাজ চলত। সেই থেকে সংস্কার জন্মেছে যে রাষ্ট্রভাষা একাধিক হতে পারে না। অবশ্য প্রাবন্ধিক এই সংস্কারে বিশ্বাসী নন, কারণ একটি ভাষাকে স্বীকৃতি দেওয়ার সত্যতা নির্ভর করে সকলের সম্মতির সুবিধা ও ন্যায়বোধের উপরে। তবে এই প্রসঙ্গে প্রাবন্ধিক একথাও স্মরণ করেছেন যে অধিকাংশের ভোটের জোরে কোনো একটি ভারতীয় ভাষাকে আর সকলের উপর চাপালে পাকিস্তানের ইসলামী রাষ্ট্রের মতো একটি অপরিণামদর্শী সমাধান হয়। সেরকম একটা সমাধান যখন বেলজিয়ামে বা সুইজারল্যান্ডে টিকল না, তখন ভারতেও টিকতে পারে না। প্রাবন্ধিক লক্ষ্য করেছেন ইতিমধ্যেই তামিলদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের প্রস্তাব উঠেছে। মাত্র 15 বছর যেতে না যেতেই এখন তো অর্ধ শতাব্দী কাটেনি। প্রাবন্ধিক যখন অন্তত লিখছে 1962-তে, তখনকার কথা অনুযায়ী। এরপর ক্রান্তদর্শী প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় স্পষ্টভাবেই বলেছেন, ভারত যদি ছত্রভঙ্গ হয় তবে ভাষার ইস্যুতেই হবে। অন্নদাশঙ্কর ভারতের ভাষা সমস্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, কেননা ভাষা হলো জাতীয় সংস্কৃতির প্রধান বাহন। তাই একটি ভাষাকে বিভিন্ন ভাষাভাষীর লোকেদের উপর জোর করে চাপিয়ে দিলে তার ফল যে ভয়াবহ হবে তার আঁচ পেয়েছিলেন প্রাবন্ধিক। কেননা পাকিস্তানে উর্দুকে শাসন কার্যের একমাত্র ভাষা হিসেবে কার্যকর করার ফলে 1952 খ্রিস্টাব্দে এটা স্পষ্ট হয়ে যায় যে বাংলা ভাষার দাবি মেনে না নিলে পাকিস্তানের রাষ্ট্রিক অখণ্ডতা রক্ষার সম্ভাবনা ক্রমশ সুদূর পরাহূত হবে। এবং প্রবন্ধে এটা উল্লেখ করা হয়নি, আমরা দেখেছি যে এই ভাষার ইস্যুকে কেন্দ্র করেই 1971-এ শেষ পর্যন্ত পাকিস্তান বিভাজিত হয়েছে। ফলে পাকিস্তানের বুদ্ধিজীবীরা আপত্তি তুলেছিলেন, উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হলে অবাঙালিরা বাঙালিদের উপর রাজনৈতিক আধিপত্য বিস্তার করবে। ইসলামের ভাষা হিসাবে উর্দুর চেয়ে আরবির দাবি বেশি। পাকিস্তানের নীতি হওয়া উচিত ভাষাতাত্ত্বিক স্বাধিকার, ভাষাতাত্ত্বিক দখলদারি নয়। উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হলে পূর্ববঙ্গবাসীদের দায়িত্বপূর্ণ সরকারি চাকরি পাওয়া কঠিন হবে। এরপর ভাষা নিয়ে বিপ্লব হয়েছে, প্রাণ দিয়েছে বাংলাভাষী পূর্ব পাকিস্তানিরা। 21শে ফেব্রুয়ারি সেজন্য তাদের স্মরণীয় দিন। এই ভাষার জেরে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে। প্রাবন্ধিকের এই প্রবন্ধ লেখার 10 বছরের মধ্যে সেই আশঙ্কা প্রকৃতই সত্যে পরিণত হয়েছে। ভারতবর্ষে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করার ক্ষেত্রে সুবিধা অসুবিধা কী তা নিয়ে প্রাবন্ধিক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পর্যালোচনা করেছেন।
ভারতবর্ষে হিন্দিকে রাষ্ট্রভাষা করার পেছনে সবচেয়ে বড় যুক্তি হলো এখানকার অধিকাংশ লোকের মুখের ভাষা হিন্দি, কিন্তু অধিকাংশ মানে সমগ্র নয়। তাই অধিকাংশের খাতিরে হিন্দিকে রাষ্ট্রভাষা রূপে স্বীকৃতি দিলে অহিন্দিভাষীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা পেতে পারেন। একটি ভাষাকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ গায়ের জোরে বা ভোটের জোরে করলে তার ফলও সুদূরপ্রসারী হবে না। এটা হিন্দি বনাম ইংরেজি নয়, কিন্তু হিন্দিকে রাষ্ট্রভাষা করলে ইংরেজি সরে যাবে এবং তাহলেই অহিন্দিভাষীরা, বিশেষত তামিল, নাগা, কাশ্মীরি ও বাঙালিরা তা মেনে নিতে পারবে না। কেন্দ্রে একটা একদলীয় স্থায়ী সরকার থাকাকালীন যদি বিক্ষোভ দানা বাঁধে, তাহলে যখন এই একদলীয় শাসন ব্যবস্থার অবসান হবে তখন এই বিক্ষোভ আরও চরমে উঠতে পারে বলে প্রাবন্ধিক মনে করেছেন। রাজনীতির মারপ্যাচে একে অপরকে তখন উস্কে দিতেও পারে। সুতরাং তর্কটা আসলে হচ্ছে হিন্দি বনাম তামিল, বাংলা, পাঞ্জাবি ইত্যাদি। যাদের মাতৃভাষা হিন্দি তারা জন্মসূত্রে সেই ভাষা শিখে অনেকটা এগিয়ে থাকবে, যে অগ্রগতি অহিন্দিভাষীদের ক্ষেত্রে সম্ভব নয়। কারণ মাতৃভাষায় তো একটি বাড়তি সুবিধা আছে। তাই প্রাবন্ধিকের ধারণা, হিন্দিকে একচ্ছত্র প্রাধান্য দিলে হিন্দির ও হিন্দিভাষীর প্রতি অহিন্দিভাষীদের অসহিষ্ণুতা বাড়তে পারে। তাই প্রাবন্ধিক বলেছেন, ইংরেজিকে যারা বিদায় করবে তারা কি ইংরেজির একমাত্র উত্তরাধিকারীকে একদিন ঘাড় থেকে নামাতে চাইবে না? হিন্দি ভাষা যদি ইংরেজি ভাষার একমাত্র উত্তরাধিকারী হয় তাহলে কি অসুবিধা হবে, সে বিষয়ে প্রাবন্ধিক সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। প্রথমত, ভাগ না করে যেমন ভোগ করা যায় না, তেমনি অন্য কোনো দ্বিতীয় ভাষাকে হিন্দির সঙ্গে না রেখে একটিমাত্র হিন্দিকে রাষ্ট্রভাষা করা উচিত নয়। দ্বিতীয়ত, সবকটা ভাষাকে যদি রাষ্ট্রভাষা না করা হয় তাহলে এমন একটি ভাষাকে হিন্দির সঙ্গে বন্ধনীভুক্ত করা চাই যার দ্বারা আর সকলের ন্যায়বোধ চরিতার্থ হবে। তৃতীয়ত, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষার গুরুত্ব যতটা, হিন্দির ক্ষেত্রে ততটা নয়। চতুর্থত, যদি ইংরেজি ভাষাকে বিদেশি বলে সরাতে হয় তবে হিন্দির সঙ্গে এমন অনেক ভাষাকে রাখতে হবে যা অহিন্দিদের পক্ষে উপযুক্তকর। লেনিন জাতীয় ঐক্য ও সংহতির স্বার্থেই বহুভাষিকতার সূত্রটি স্বীকার করেছেন। প্রশাসনিক কাজকর্মের জন্য একটিমাত্র আবশ্যিক ভাষা গ্রহণের সিদ্ধান্তকে প্রতিক্রিয়াশীল সিদ্ধান্ত বলে মনে করেন। পঞ্চমত, ইংরেজির মতো অন্য কোনো ভাষার ব্যাপক প্রচলন ভারতে নেই, সেজন্য যেখানে হিন্দি চলে না সেখানে ইংরেজি ব্যবহৃত হয়। ষষ্ঠত, ইংরেজ ও ইংল্যান্ডের অনুকরণে আমাদের শাসন ব্যবস্থা, সংবিধান, আইন, আদালত, পার্লামেন্ট, পুলিশ, স্কুল কলেজ, ডাকঘর, খবরের কাগজ, সিনেমা, বাস ইত্যাদি চালিত হয়ে আসছে। সপ্তমত, বিদেশি বলে টেলিফোন শব্দটিকে আমরা বদলে নিতে পেরেছি। ইংরেজির নাম বদলে রাজভবন করলেও পূর্বেকার বস্তুসত্ত্ব কোনো বদল হয় না। তাই বিদেশি বলে সব বর্জনীয় এই নীতি আর যাই হোক সুস্থতার লক্ষণ নয়। অষ্টমত, ইংরেজির সঙ্গে পরাধীনতার সম্পর্ককে কেউ উত্থাপন করতে চাইলে প্রাবন্ধিক বলেছেন, ইংরেজ তো এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। তবুও ইতিমধ্যে এটা ঠিক হয়ে গেছে যে সব ছাত্রকে একটা স্তরে ইংরেজি শিখতে হবে, আর তাহলে শিক্ষার শেষ ধাপে পরীক্ষার ও প্রতিযোগিতার মাধ্যম ইংরেজি হলে আপত্তি থাকার কী কারণ থাকতে পারে? প্রাবন্ধিক ব্যঙ্গ করে বলেছেন, তামিলরা বাঙালিরা জিতে যাবে, হিন্দিভাষীরা তাদের সঙ্গে পেরে উঠবে না, এই কারণ নয় তো?
প্রাবন্ধিক তাই মনে করেন রাষ্ট্রের স্বার্থ বজায় রাখতে হলে ওপরের স্তরের পরীক্ষা ও প্রতিযোগিতার ভাষা হোক ইংরেজি। এই ব্যবস্থা রদবদল যেন তাড়াতাড়ি না হয়। প্রতিযোগিতার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেবার নীতি প্রচলিত থাকলে সেক্ষেত্রে ইংরেজি ভাষা থাকা বাঞ্ছনীয়। যদি হিন্দিকে অন্যতম মাধ্যম করা হয় তবে বাংলা, তামিল, তেলেগু, মালায়ালম প্রভৃতি 14-15টি ভাষাকে মাধ্যমরূপে বিবেচনা করা উচিত। প্রাবন্ধিক ব্যঙ্গ করে বলেছেন, যেখানে কারোর কোনো ক্ষতি নেই সেখানে হিন্দি আরাম করে বসার অধিকার নেই। জাতীয়তার জন্যে তাকেও ত্যাগ স্বীকার করতে হবে। পরাধীন ভারতে যদি ইংরেজি একমাত্র ভাষা থাকতে পারে তাহলে স্বাধীন ভারতে হিন্দি একমাত্র রাষ্ট্রভাষা হবে না কেন? এই যুক্তি নিতান্তই তর্কের খাতিরে। কেননা বেলজিয়াম ও সুইজারল্যান্ডের একাধিক রাষ্ট্রভাষা থাকলে তাদের ক্ষেত্রে তা ঐক্যহানি না ঘটালে ভারতবর্ষের ক্ষেত্রে একাধিক রাষ্ট্রভাষা থাকার আপত্তি কোথায়? বিদেশি বা বিজেতার ভাষা বলে ইংরেজির যদি বিদায় ঘটে তাহলে ভারতের সবকটা ভাষাকে হিন্দির সঙ্গে সমান মর্যাদা দেওয়া হোক। আর এই সত্যকে যদি উপলব্ধি না করা যায় তাহলে বহুভাষী দেশ, বহু রাষ্ট্র হতে কতক্ষণ? বলা বাহুল্য, অন্নদাশঙ্কর এই যে সিদ্ধান্তের দূরদর্শিতার নিদর্শন দিয়েছেন তা বর্তমান ভারতবর্ষের দিকে তাকালেই উপলব্ধি করা যায়। যদি আমাদের দেশে ইংরেজ অধিকার প্রতিষ্ঠিত না হতো তাহলে মোগল সাম্রাজ্যের পতনের পর এই বহু ভাষাভাষী দেশ ভাষার ভিত্তিতেই খণ্ডবিচ্ছিন্ন হতো। বড়জোর কনফেডারেশন করে তাতে সামাল দেওয়ার চেষ্টা করা হতো মাত্র। জিন্না যদি ক্যাবিনেট মিশনের প্রস্তাব মেনে নিতেন তাহলে হিন্দির সঙ্গে উর্দুর দাবিও সোচ্চার হতো। আবার সমগ্র ভারতবাসী এই দাবিকে মানত না, কেননা পাকিস্তানের বাঙালি মুসলমানরা উর্দু ভাষাকে মেনে নেয়নি। তারা এর জন্য আন্দোলন করেছে, শহীদ হয়েছে। তাই প্রাবন্ধিকের সিদ্ধান্ত হিন্দির সঙ্গে ইংরেজিকেই সহচর ভাষারূপে অনির্দিষ্টকাল বহাল রাখতে হবে। কেননা ইংরেজি বিদেশি ভাষা কিন্তু আপোষের একমাত্র উপায়। হিন্দিভাষীরা মনে করছে ভাবি ভারতের শাসক ও ধনিক শ্রেণী হবে হিন্দিভাষী, তাই হিন্দিকে একমাত্র রাষ্ট্রভাষা করলে তাদের বাড়তি লাভ। মহাত্মা গান্ধী ভেবেছিলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে কেন্দ্রীয় সরকারের হাতে কম ক্ষমতা দিয়ে তা ছড়িয়ে দেবেন রাজ্যে রাজ্যে, গ্রামে গ্রামে। কিন্তু তার বিপরীতটাই হয়েছে ডিসেন্ট্রালাইজেশনের জন্য। সুতরাং অহিন্দিভাষীদের যে ক্ষোভটা বাড়ছে তা যতটা ভাষার জন্য তার থেকে বেশি শাসনযন্ত্রকে নিজ স্বার্থে কায়েম করার চক্রান্তের জন্য, ক্ষমতার কেন্দ্রীকরণের জন্য, মাথাভারী গণতন্ত্রের জন্য। এই যুক্তি যে সুবিবেচনা প্রসূত তার প্রমাণ ভারতের নানা প্রান্তে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ক্রমেই দানা বাঁধছে বলে। এজন্য প্রাবন্ধিক মনে করেন শক্তিশালী কেন্দ্রীয় শাসনই পারে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে। আর ঐক্যবদ্ধ হওয়ার নীতি হলো হিন্দি ভাষার সঙ্গে বাকি 14-15টি ভাষাকে সহচর ভাষারূপে মর্যাদা দেওয়া। ইংরেজি ভাষা বিদেশি এই বিশেষণটাই যদি আপত্তিকর হয় তাহলে আন্তর্জাতিক এই শব্দ ব্যবহারের আপত্তি নেই, কারণ তাহলে তামিলরা হিন্দিকে বিদেশি বলতে পারবে না। হিন্দি শেখা ইংরেজি থেকে সোজা হলেও হিন্দি শেখার যোগ্য বিষয় অনেক কম, তার থেকে ইংরেজিতে শেখার বিষয় অনেক বেশি। প্রাবন্ধিক এই অংশে কিছু ব্যাকরণগত ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন ব্যাকরণ তো আরবির কাছাকাছি যায় হিন্দির। মহাত্মা গান্ধী কি জয়? মহাত্মা গান্ধী কি হলো কেন, কা হলো না কেন? কারণ জয় শব্দটা স্ত্রীলিঙ্গ, আর বিশেষ্য যদি স্ত্রীলিঙ্গ হয় তবে বিশেষণকেও স্ত্রীলিঙ্গ হতে হবে, ক্রিয়াপদকেও স্ত্রীলিঙ্গ হতে হবে। কিন্তু গোড়ায় গলদ, জয় কেন স্ত্রীলিঙ্গ হবে? ফতে স্ত্রীলিঙ্গ বলে।
প্রবন্ধের শেষ পর্বে প্রাবন্ধিক ইংরেজি ভাষার পক্ষে যুক্তিগুলিকে উল্লেখ করেছেন। সংবিধান রচনার সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্যরা যেহেতু সর্বসম্মতিক্রমে একমাত্র রাষ্ট্রভাষা করেননি, হিন্দির পক্ষে যেহেতু ভোটের ব্যবধান ছিল, সেক্ষেত্রে হিন্দি ও ইংরেজি দুটি ভাষাকেই রাষ্ট্রভাষা করা উচিত ছিল। অন্নদাশঙ্কর প্রশাসনিক পদ্ধতি থেকে ভাষা সমস্যাকে সম্যক উপলব্ধি করেছিলেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে 1965 সালে হিন্দিকে একমাত্র সরকারি ভাষা করার প্রস্তাব ছিল। সংবিধানের 345 নং ধারা অনুযায়ী কোনো রাজ্য আইনসভা প্রণয়ন করে কোনো একটি ভাষাকে বা কয়েকটি ভাষাকে রাজ্যের সরকারি কার্য পরিচালনার জন্য গ্রহণ করতে পারে বা হিন্দিকে গ্রহণ করতে পারে, এবং রাজ্য আইনসভা এই ধরনের কোনো সিদ্ধান্ত না করলে সংবিধান কার্যকর হবার অব্যবহিত পূর্বে সরকারি কার্য পরিচালনার জন্য যেভাবে ইংরেজি ভাষার ব্যবহার হতো তাই বহাল থাকবে। হিন্দি ও ইংরেজি ভাষাকে রাষ্ট্রভাষা রেখে এই দুটি ভাষা ছাড়া ভাব বিনিময় ভাষা হিসাবে সংস্কৃত ও উর্দুর কথাও ভাবা যেতে পারে। গান্ধীজি তো হিন্দির সঙ্গে বাংলাতে তামিলে ভাব বিনিময় করতেন। প্রাবন্ধিক লিখেছেন, গান্ধীজি সাধারণত হিন্দিতেই ভাব বিনিময় করতেন, কিন্তু জীবনের শেষ দিনও তাকে বাংলা হাতের লেখা তৈরি করতে দেখা গেছে। নোয়াখালীতে ফিরে বাংলায় ভাব বিনিময় করতেন। তামিলদের সঙ্গে ভাব বিনিময়ের জন্য তিনি তামিল ভাষা শিখেছিলেন দক্ষিণ আফ্রিকা থাকতে। পশ্চিমা মুসলমানদের সঙ্গে ভাব বিনিময়ের জন্যে তিনি উর্দুতেও কথা বলতেন। সেই সঙ্গে প্রাবন্ধিক বলেছেন, ভাব বিনিময় একটিমাত্র ভাষা হবে হিন্দিতে, এমন অদ্ভুত ধারণা তো গান্ধীজির ছিল না। ইংরেজির গুরুত্ব যে বেশি তার নিদর্শন হলো, যেখানে মাধ্যম হিসেবে ইংরেজি উঠে যাচ্ছে সেখানে বিষয় হিসেবে ইংরেজি থেকে যাচ্ছে। জনগণের ইচ্ছায় ইংরেজির কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড বা মান ঠিক করা বা ঠিক করতে সাহায্য করা। ইংরেজির দ্বারা বাংলায় মর্যাদা বাড়িয়ে নেওয়া, স্ট্যান্ডার্ড ঠিক করা। ইংরেজি অবশ্য শিক্ষণীয় বিষয় হওয়া উচিত নয়, তবে তা শিখলে জীবন ও জীবিকার সুবিধা হবে। বাঙালির ছেলেরা ইংরেজি না শিখে ভুগছে, কিন্তু মারোয়াড়ির ছেলেরা ইংরেজি শিখে উন্নতি করছে। এই মতকে প্রাবন্ধিক স্পষ্টই জানিয়েছেন। ইংরেজি ভাষা ও সাহিত্যের উৎকর্ষ ঘটানো সেজন্য প্রয়োজন। হিন্দি ভাষার উন্নতির জন্য আঞ্চলিক লিপিতে প্রকাশের ব্যবস্থা করা উচিত। যেমন রোমক লিপিতে ছাপা হলে হিন্দি বই কাগজ আরও চলবে এবং বাঙালিরাও পড়তে পারবে। ব্যাকরণ সহজ করে হিন্দিকে সর্বসাধারণের ব্যবহারযোগ্য ভাষা করা যেতে পারে। তবে হিন্দি ভাষাকে কেউ যদি একচেটিয়া নিজের অধিকারে রাখতে সচেষ্ট হয়, তবে সে চেষ্টা সারা দেশের দেওয়ালি রোশনাইয়ের বদলে কালী পুজোর তাণ্ডবে পরিণত হতে পারে। সেজন্য প্রয়োজন ইংরেজির দ্বীপ যতক্ষণ জ্বলছে তার দ্বারা নিজেদেরকে সমৃদ্ধ করা, নিজেদের ভাষার প্রাণশক্তিকে বাড়িয়ে নেওয়া। বলা বাহুল্য, সম্প্রতি হাইকোর্টের নির্দেশে কালী পুজোর তাণ্ডব অর্থাৎ বাজি ফাটানোর বিষয়গুলি সীমিত করা হলেও ভারতের ভাষানীতির সুস্পষ্ট দিকনির্দেশ এখনও সূচিত হয়নি। মোটামুটিভাবে অন্নদাশঙ্কর রায়ের প্রবন্ধ যে দেশে বহু ধর্ম বহু ভাষা, এখানেই প্রাবন্ধিক শেষ করেছেন। প্রাবন্ধিক আসলে দেখাতে চেয়েছেন বা জানাতে চেয়েছেন বাঙালিদের ভাষা নিয়ে দুর্বলতা। হিন্দি ইংরেজি উভয় ভাষাকেই শেখার ওপরে তিনি প্রধানত জোর দিয়েছেন এবং সেই সঙ্গে মাতৃভাষাকে আরও সুন্দর স্পষ্টভাবে নিজেদের আয়ত্তে আনার পক্ষেও মত প্রকাশ করেছেন। আজকে এতটাই। আলোচনা ভালো লাগলে লাইক ও শেয়ার করো, চ্যানেলের সঙ্গে থেকো।